আজকে আমরা মানে আমাদের হাতে একজন শ্রোতার পাঠানো বেশ কিছু নিউরোসায়েন্সের আর্টিকেল আর একটা বইয়ের সারাংশ রয়েছে। ওনার মূল প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং। আমাদের আবেগ, মনোযোগ আর সাফল্য কি সত্যিই আমাদের নিয়ন্ত্রণে আছে, নাকি আমরা আমাদের মস্তিষ্কের পুরানো সার্কিটের হাতে বন্দী? চলুন এই তথ্যের গভীরে ডুব দেওয়া যাক। হ্যাঁ, প্রশ্নটা দারুণ। আর এই সোর্সগুলো ঘেঁটে যা মনে হচ্ছে উত্তরটা বেশ আশাব্যঞ্জক। আলোচনাটা মূলত কয়েকটা ধাপে এগোবে। প্রথমত, দিনের শুরুটা কিভাবে আমাদের পুরো দিনের পারফরম্যান্সের ভিত্তি তৈরি করে দেয়। দ্বিতীয়ত, আমাদের মস্তিষ্কের ভেতরে কোন দুটো শক্তির লড়াই সারাক্ষণ চলছে আর আমরা কিভাবে সঠিক শক্তিটাকে জেতাতে পারি। আর সবশেষে নিউরোপ্লাস্টিসিটি বা মস্তিষ্ককে নতুন করে সাজানোর ধারণাটা আসলে কতটা বাস্তব। বাহ, তার মানে আমরা আমাদের ব্রেনের সফটওয়্যার আপডেট করতে পারি। দারুণ লাগছে শুনতে। তাহলে চলুন শুরু করা যাক একেবারে সকাল থেকে। এই সোর্সগুলোতে বলা হচ্ছে একজন সফল ব্যক্তির জন্য একটা আদর্শ সকালের রুটিন নাকি তার মস্তিষ্ককে দিনের সেরা পারফরম্যান্সের জন্য তৈরি করে দেয়। ব্যাপারটা ঠিক কি? দিনের শুরুটা যে সারাদিনের কাজের গতি ঠিক করে দেয়, এটা তো আমরা প্রায়ই শুনি, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা কি? মানে মস্তিষ্কের তরঙ্গের বা ব্রেন ওয়েভের সাথে এর কোনো সম্পর্ক আছে? সম্পর্ক তো বটেই, বলা যায় সম্পর্কটাই আসল। দেখুন, আমাদের মস্তিষ্কের মূলত 4 ধরনের তরঙ্গ আছে। যখন আমরা গভীর ঘুমে থাকি তখন মস্তিষ্ক থাকে খুব ধীর গতির ডেল্টা ওয়েভে। এরপর ঘুম ভাঙার সময় আসে থিটা, যেটা স্বপ্ন আর জাগরণের মাঝামাঝি একটা অবস্থা। তারপর আলফা, যা একটা শান্ত কিন্তু সচেতন অবস্থা। আর সব শেষে বিটা, মানে আমরা যখন এখন কথা বলছি বা কোনো কাজ করছি সেই অ্যাক্টিভ অবস্থা। কিন্তু যখন আমরা অ্যালার্মের বিকট শব্দে প্রায় লাফিয়ে উঠি, তখন কি হয়? আমার তো মনে হয় বেশিরভাগ মানুষের দিনেই হবেই শুরু হয়। আর ঠিক সেখানেই সমস্যাটা হয়। ওই হঠাৎ লাফিয়ে ওঠার ফলে মস্তিষ্ক ডেল্টা থেকে সরাসরি হাই স্পিড বিটা ওয়েভে চলে যায়। এটা অনেকটা নিউট্রাল গিয়ার থেকে গাড়িকে একেবারে পঞ্চম গিয়ারে তোলার মতো। সর্বনাশ! হ্যাঁ, ইঞ্জিনের ওপর যেমন প্রচণ্ড চাপ পড়ে, আমাদের মস্তিষ্কের সিস্টেমের উপরও ঠিক তেমনই চাপ পড়ে। হার্ট রেট, ব্লাড প্রেশার হঠাৎ করে বেড়ে যায়। দিনের শুরুতেই মস্তিষ্ক একটা স্ট্রেস বা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। তার মানে দিনের শুরুটাই আমরা করছি একটা ঝাঁকুনি দিয়ে। তাহলে এই থিটা আর আলফা পর্যায়কে কাজে লাগানোর উপায় কি? এই সময়টা কি বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ওঠার ঠিক পরের ওই থিটা আর আলফা পর্যায়টা হলো মস্তিষ্কের সুপার লার্নিং স্টেট। এই সময় আমাদের সচেতন মন পুরোপুরি সজাগ থাকে না, কিন্তু অবচেতন মন মানে সাবকনশিয়াস মাইন্ড একেবারে খোলা থাকে। তাই এই সময় আমরা যা ভাবি বা যা করি তা সরাসরি আমাদের গভীরে প্রভাব ফেলে। এই সময়টাকে কাজে লাগানোর জন্যই সোর্সগুলোতে মুভার্স নামের একটা দারুণ কৌশলের কথা বলা হয়েছে। মুভার্স, বেশ আকর্ষণীয় নাম। এটা একটু ভেঙে বললে ভালো হয়। এটা আসলে 6টা কাজের সংক্ষিপ্ত রূপ, আর প্রতিটি কাজের জন্য 5 মিনিট করে দিলেই যথেষ্ট। এম হল মেডিটেশন বা ধ্যান। তবে এখানে ধ্যান মানে চিন্তা শূন্য করা নয়, বরং নিজের চিন্তাগুলোকে শুধু লক্ষ্য করা, অনেকটা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি যাওয়া আসা দেখার মতো। এটা প্রিফ্রন্টাল কর্টেক্স বা আমাদের মস্তিষ্কের সিইওকে দিনের শুরুতেই চালকের আসরে বসিয়ে দেয়। আচ্ছা, তাহলে দিনের ট্রাফিকে নামার আগে গাড়ির ইঞ্জিনটা ঠিকভাবে গরম করে নেওয়ার মতো। বেশ, এরপর ও হল অক্সিজেনেশন, মানে প্রাণায়াম বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম। 5 মিনিট গভীর শ্বাস নিলে মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ে, যা তাকে সজাগ করে তোলে। এরপর ভি হল ভিজুয়ালাইজেশন বা কল্পনা করা। এটা অবিশ্বাস্য রকম শক্তিশালী। একটা গবেষণার কথা এখানে উল্লেখ আছে, যেখানে একদল লোককে মনে মনে পিয়ানো বাজানোর অনুশীলন করতে বলা হয়েছিল। মনে মনে মানে তারা পিয়ানো স্পর্শ করেনি? একদমই না। কিন্তু 3 মাস পর তাদের ব্রেন স্ক্যান করে দেখা গেল তাদের মস্তিষ্কের গঠন ঠিক তাদের মতোই উন্নত হয়েছে যারা বাস্তবে পিয়ানো বাজিয়েছিল। বলেন কি? হ্যাঁ, কারণ আমাদের মস্তিষ্ক কল্পনা এবং বাস্তবের মধ্যে পার্থক্য করতে পারে না। সে দুটোকেই সত্যি বলে ধরে নেয়। তার মানে দিনের শুরুতেই যদি আমরা আমাদের লক্ষ্য পূরণের ছবিটা মনে মনে দেখি, মস্তিষ্ক সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নতুন পথ তৈরি করতে শুরু করে। এটা তো অসাধারণ। তার মানে একজন ক্রীড়াবিদ যদি মানসিকভাবে তার পারফরম্যান্সের অনুশীলন করেন, সেটাও তার পেশি এবং মস্তিষ্কের সমন্বয়কে উন্নত করতে পারে, মাঠে না গিয়েও। এটা তো একটা সুপার পাওয়ার। আচ্ছা, MOV গেল, এরপর ERS। ঠিক,
ই হল এক্সারসাইজ বা হালকা ব্যায়াম, এতে শরীরে ভালো হরমোন নিঃসৃত হয়। আর হল রিডিং, অর্থাৎ ইতিবাচক কিছু পড়া, কারণ ওই সময় আমাদের সাবকনশিয়াস মাইন্ড খোলা থাকে। আর সবশেষে এস হল স্ক্রাইবিং, মানে যা কিছু মনে অস্বস্তি বা চিন্তা তৈরি করছে তা লিখে ফেলা। সাইকোলজির ভাষায় একে ক্যাথারসিস বলা হয়। এটা অনেকটা মানসিক জঞ্জাল বের করে দেওয়ার মতো। এই মুভেজ রুটিনটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু সত্যি বলতে সকালে 30 মিনিট সময় বের করা অনেকের জন্যই কঠিন। এর কোনো সংক্ষিপ্ত সংস্করণ বা মিনিমাম এফেক্টিভ ডোজ আছে কি, যা 5-10 মিনিটে করা সম্ভব? অবশ্যই। মূল বিষয়টা হল রুটিনের প্রতিটি উপাদান নয়, বরং এর পেছনের দর্শনটা বোঝা। যদি সময় কম থাকে তাহলে শুধু 5 মিনিট গভীর শ্বাস মানে অক্সিজেনেশন আর 5 মিনিট দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সফলভাবে করার কল্পনা মানে ভিজুয়ালাইজেশন, এই দুটো দারুণ কাজ করতে পারে। শুরুটা ছোট করে করাই ভালো। বাহ, সকালটা ঠিকভাবে শুরু করার একটা দারুণ ব্লুপ্রিন্ট এটা। কিন্তু আমার মনে হয় সকালটা যতই নিখুঁত হোক না কেন, দুপুর 2টো নাগাদ বসের একটা ইমেল বা রাস্তার জ্যাম পুরো দিনটা নষ্ট করে দিতে পারে। সেই মুহূর্তের মানসিক ঝড়টা সামলানোর জন্য আমাদের মস্তিষ্কের ভেতরে কি অস্ত্র আছে? দারুণ প্রশ্ন। এখানেই মস্তিষ্কের দুটো প্রধান অংশের লড়াইটা সামনে আসে। সোর্সগুলোতে খুব সহজ করে বলা হয়েছে আমাদের মস্তিষ্কের 3টে স্তর আছে। একেবারে ভেতরে আছে ব্রেনস্টেম বা সরীসৃপের মস্তিষ্ক, যা আমাদের শ্বাস-প্রশ্বাস, হৃদস্পন্দনের মতো স্বয়ংক্রিয় কাজগুলো করে। এর ওপরের স্তরটি হল লিম্বিক সিস্টেম, যা আমাদের আবেগ, ভয়, রাগ আর আত্মরক্ষার কেন্দ্র। বিপদ দেখলে পালানো, লড়াই করা বা জমে যাওয়ার মতো প্রতিক্রিয়াগুলো এখান থেকেই আসে। তাহলে এটাকে কি এভাবে ভাবা যায় যে আমাদের মস্তিষ্কে একটা বেপরোয়া চালক মানে লিম্বিক সিস্টেম আর একজন অভিজ্ঞ চালক বসে আছে, আর বেশিরভাগ সময় বেপরোয়া চালকটাই স্টিয়ারিং ধরে রাখে? ঠিক এই উপমাটাই দেওয়া যায়। আর তৃতীয় এবং সবচেয়ে উন্নত স্তরটি হল প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের মাথার ঠিক সামনের অংশে থাকে। এটাই আমাদের অভিজ্ঞ চালক। আমাদের সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, আত্মনিয়ন্ত্রণ, ভালো মন্দের বিচার করার ক্ষমতা সবকিছুই আসে এখান থেকে। সমস্যা হল প্রায় 80% মানুষ তাদের জীবনের বেশিরভাগ সিদ্ধান্ত ওই বেপরোয়া চালক বা লিম্বিক সিস্টেমের হাতে ছেড়ে দেয়। আর যারা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেন তারা তাদের অভিজ্ঞ চালক বা প্রিফ্রন্টাল কর্টেক্সকে ব্যবহার করতে শেখেন। তার মানে আমরা আবেগের বশে কাজ করি কারণ আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স যথেষ্ট শক্তিশালী নয়। কিন্তু আনন্দের বিষয় হল এই সোর্সগুলোতে বলা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির কারণে আমরা এটাকে শক্তিশালী করতে পারি। এই ব্যাপারটা ঠিক কি? নিউরোপ্লাস্টিসিটি গত কয়েক দশকের সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটা। এর সহজ অর্থ হল আমাদের মস্তিষ্ক পাথরের মতো শক্ত নয়, বরং প্লাস্টিকের মতো নমনীয়। আমরা যা কিছু বারবার ভাবি বা করি তা আমাদের মস্তিষ্কে নতুন স্নায়বিক সংযোগ বা নিউরাল পাথওয়ে তৈরি করে। অর্থাৎ আমরা অনুশীলনের মাধ্যমে আমাদের মস্তিষ্কের গঠনকে লিটারালি পরিবর্তন করতে পারি। আমরা আমাদের মস্তিষ্কের আর্কিটেক্ট হয়ে উঠতে পারি। এটা তো যুগান্তকারী ধারণা। তাহলে এই প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করার কোনো নির্দিষ্ট ধাপ আছে কি? হ্যাঁ, দুটো সহজ ধাপের কথা বলা হয়েছে। প্রথম ধাপ হল সচেতনতা বা অ্যাওয়ারনেস। সারাদিন নিজের আবেগ, কাজ এবং প্রতিক্রিয়ার একটা অডিট করা। যেমন রাস্তায় কেউ ভুলভাবে গাড়ি চালালে আমার প্রতিক্রিয়া কি হয়, কোনো মিটিংয়ে কেউ আমার কথার বিরোধিতা করলে আমি কি রেগে যাই নাকি যুক্তি দিয়ে কথা বলি। এই যে নিজের প্রতিক্রিয়াগুলোকে লক্ষ্য করা, এটাই পরিবর্তনের প্রথম ধাপ। কারণ যা আমরা পরিমাপ করতে পারি না তা পরিবর্তনও করতে পারি না। আর দ্বিতীয় ধাপ? দ্বিতীয় ধাপ হল অনুশীলন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে মস্তিষ্কের তরঙ্গগুলোকে প্রশিক্ষণ দেওয়া। যেমন আলফা তরঙ্গ আমাদের শান্ত ও স্থির থাকতে সাহায্য করে। এটা বাড়ানোর জন্য প্রতিদিন অন্তত 5 মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকা। কোনো কিছু করার দরকার নেই, শুধু নিজের চিন্তাভাবনাগুলোকে আসতে ও যেতে দেওয়া। অথবা খালি পায়ে ঘাস বা মাটিতে হাঁটা, যাকে গ্রাউন্ডিং বলা হয়। এটা শরীর এবং মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিস্টেমকে শান্ত করে।
আমি একবার পার্কে একজনকে খালি পায়ে ঘাসের উপর হাঁটতে দেখেছিলাম, বেশ অদ্ভুত লেগেছিল। এখন কারণটা বুঝতে পারছি। আচ্ছা, এটা তো গেল শান্ত হওয়ার জন্য, কিন্তু ফোকাস বা মনোযোগ বাড়ানোর জন্য কি করা যেতে পারে যখন মন হাজার দিকে ছুটছে? ফোকাস বাড়ানোর জন্য বিটা তরঙ্গকে শক্তিশালী করতে হয়। এর জন্য ত্রাটাক বা মোমবাতির শিখার দিকে একদৃষ্টি তাকিয়ে থাকার মতো মনসংযোগের ব্যায়াম খুব কার্যকর। এটা আমাদের বিক্ষিপ্ত মনকে একটা বিন্দুতে আনতে সাহায্য করে। এই ছোট ছোট অনুশীলনগুলোই প্রি-ফ্রন্টাল কর্টেক্সের জন্য জিমের ওয়েট ট্রেনিংয়ের মতো কাজ করে। এবার কিছু নির্দিষ্ট সমস্যার সমাধানে আসা যাক। যেমন হঠাৎ খুব রেগে গেলে বা দুশ্চিন্তা হলে তৎক্ষণাৎ কি করা যেতে পারে? কোনো ফার্স্ট এইড আছে কি? অবশ্যই আছে। রাগ উঠলে আমাদের মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র অ্যামিগডালা প্রায় ১৩ সেকেন্ডের মধ্যে পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রি-ফ্রন্টাল কর্টেক্স তখন অসহায় হয়ে পড়ে। একেই অ্যামিগডালা হাইজ্যাক বলা হয়। মাত্র ১৩ সেকেন্ড? তা মানে রাগারাগির পর আমরা যে বলি মাখা ঠিক ছিল না, তার পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? এটা জানার পর নিজের ওপর রাগটা একটু কমল। ঠিক তাই। এই হাইজ্যাক আটকানোর জন্য একটা সহজ উপায় হল ২-৩ বার গভীর শ্বাস নিয়ে ১০০ থেকে উল্টো গণনা শুরু করা। এই সাধারণ কাজটা প্রি-ফ্রন্টাল কর্টেক্সকে আবার সক্রিয় করে তোলে এবং অ্যামিগডালার প্রভাব কমিয়ে দেয়। এটা অনেকটা ঝড়ের সময়ে জাহাজের হালটা আবার নিজের হাতে নেওয়ার মতো। আর দুশ্চিন্তা বা অ্যাংজাইটির জন্য? 4-7-8 শ্বাস-প্রশ্বাসের কৌশলের কথা উল্লেখ আছে এখানে। এটা কেন এত কার্যকর? কোনো বিশেষ কারণ? হ্যাঁ, এর পেছনেও বিজ্ঞান আছে। ৪ সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নেওয়া, ৭ সেকেন্ড ধরে রাখা এবং ৮ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়া, এই প্রক্রিয়াটি আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে। এটা হলো আমাদের শরীরের রেস্ট অ্যান্ড ডাইজেস্ট সিস্টেম। দুশ্চিন্তার সময় ফাইট অর ফ্লাইট সিস্টেম চালু হয়ে যায়, আর এই শ্বাস-প্রশ্বাসের কৌশলটা তাকে বন্ধ করে শরীরকে শান্ত অবস্থায় ফিরিয়ে আনে। দিনের শেষে যখন খুব ক্লান্তি বা ব্রেন ফগ লাগে, তখন কি করা যায়? এখানে পাওয়ার ভ্রামরি বা হামিং বি সাউন্ডের কথা বলা হয়েছে। এটা মস্তিষ্কের জন্য একটা কুইক রিসেট বাটনের মতো। চোখ ও কান বন্ধ করে মৌমাছির মতো গুঞ্জন করলে আমাদের সাইনাসে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই গ্যাসটা মস্তিষ্কের রক্তনালীকে প্রসারিত করে, ফলে সেখানে রক্ত ও অক্সিজেন সরবরাহ বেড়ে যায়। মস্তিষ্ক দ্রুত সতেজ হয়ে ওঠে। অফিসে বসেও ২ মিনিটের জন্য এটা করা যেতে পারে। হয়তো সহকর্মীরা একটু অবাক হবেন, কিন্তু ফলাফলটা দারুণ। প্রায় একটা প্রশ্ন শোনা যায়, বিলিয়নিয়ার বা অতি সফল ব্যক্তিদের মস্তিষ্ক কি জন্মগতভাবেই অন্যদের চেয়ে আলাদা? এই সোর্সগুলো বলছে না, ঠিক তা নয়। এটা প্রকৃতি এবং প্রতিপালন, মানে নেচার এবং নার্চার উভয়েরই মিশ্রণ। জন্মগতভাবে হয়তো কারোর মধ্যে কিছু সম্ভাবনা থাকে, কিন্তু আসল পার্থক্য গড়ে দেয় অনুশীলন। তারা সচেতন বা অসচেতনভাবে তাদের প্রি-ফ্রন্টাল কর্টেক্সকে এতটাই শক্তিশালী করে তোলেন যে ব্যর্থতা তাদের কাছে শেষ কথা বলে মনে হয় না, বরং নতুন তথ্য বা ডেটা বলে মনে হয়। তারা বারবার চেষ্টার মাধ্যমে মানসিক স্থিতিস্থাপকতা বা রেজিলিয়েন্স তৈরি করেন। তাদের মস্তিষ্ক ব্যর্থতা শব্দটিকে শিক্ষা হিসেবে রিপ্রোগ্রাম করে ফেলে। এই আলোচনায় আসক্তির কথাও অল্প করে এসেছে। আসক্তির সাথেও কি মস্তিষ্কের এই প্রিফ্রন্টাল কর্টেক্সের দুর্বলতার কোনো সম্পর্ক আছে? সরাসরি সম্পর্ক আছে। আসক্তি, তা সে ফোনের হোক, খাবারের হোক বা অন্য কিছুর, সেটা মূলত মস্তিষ্কের ওয়াইরিংয়ের একটা পরিবর্তন। যখন প্রি-ফ্রন্টাল কর্টেক্সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, তখন লিম্বিক সিস্টেমের তাৎক্ষণিক আনন্দের লোভ জয়ী হয়। ডোপামিন চক্র এই লোভটাকে আরও বাড়িয়ে তোলে। ফলে মানুষ জেনে বুঝে ক্ষতিকর অভ্যাসের ফাঁদে পা দেয়। প্রি-ফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করা মানে হল এই তাৎক্ষণিক লোভের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লক্ষ্যের শক্তিকে বাড়ানো। আমি অনুভব করছি যে আমি প্রতিদিন একই রুটিনে চলি, একই রাস্তা দিয়ে অফিসে যাওয়া, একই ধরনের কাজ করা। আমার মস্তিষ্ক যেন একটা অটো পাইলট মোডে চলে গেছে। এটা কি মস্তিষ্কের জন্য ক্ষতিকর? খুবই ভালো একটা পয়েন্ট। মস্তিষ্ক একঘেয়েমি একদম পছন্দ করে না। অটোপাইলট মোড মস্তিষ্ককে অলস করে দেয়। একে ভাঙার জন্য নিউরোবিক্স বা মাল্টিসেন্সরি চ্যালেঞ্জ খুব জরুরি। যেমন অন্য হাত দিয়ে দাঁত ব্রাশ করা। আমি একবার বাঁ হাত দিয়ে দাঁত ব্রাশ করার চেষ্টা করেছিলাম। টুথপেস্ট নাকে মুখে লেগে একাকার অবস্থা। কিন্তু এখন বুঝতে পারছি
ওই বিশ্রী অনুভূতিটাই আসলে আমার মস্তিষ্কের জন্য ভালো ছিল। ঠিক তাই, ওই অস্বস্তিটাই প্রমাণ যে মস্তিষ্ক নতুন কিছু শিখছে, নতুন স্নায়বিক সংযোগ তৈরি করছে। অফিসে যাওয়ার জন্য নতুন রাস্তা ব্যবহার করা, চোখ বন্ধ করে জামা কাপড় পরা বা খাবারের স্বাদ মন দিয়ে অনুভব করা, এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো মস্তিষ্ককে সজাগ রাখে এবং তাকে বুড়িয়ে যেতে দেয় না। তাহলে এই পুরো আলোচনা সারমর্ম যদি করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমাদের বাস্তবতাকে নতুন করে সাজানোর ক্ষমতা আমাদের মস্তিষ্কের মধ্যেই রয়েছে। আমরা আমাদের মস্তিষ্কের হাতে পুতুল নই, বরং আমরাই এর পরিচালক হতে পারি। একদম। একটা গবেষণায় দেখা গেছে, মানুষ দিনে ৫০ থেকে ৬০,০০০ চিন্তা করলেও তার মূল বিষয়বস্তু মাত্র ৩টি: স্বাস্থ্য, অর্থ বা পেশা এবং সম্পর্ক। তাই হাজারো জিনিস ঠিক করার পরিবর্তে যদি শুধু এই ৩টি মূল বিষয়ে মস্তিষ্কের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা যায়, তাহলেই জীবন অনেক সহজ হয়ে যায়। আমাদের ভেতরের সম্পদই বাইরের সম্পদ তৈরি করে। সবশেষে একটা ভাবনার বিষয় দিয়ে শেষ করা যাক। এই সোর্সগুলোর এক জায়গায় একজন হিলারের ব্রেন স্ক্যানের কথা উল্লেখ ছিল, যার মস্তিষ্ক প্রায় পুরোটাই গামা তরঙ্গে আবৃত ছিল। এই গামা তরঙ্গকে সর্বোচ্চ পারফরম্যান্স, গভীর অন্তর্দৃষ্টি এবং আহা মুহূর্তের সাথে যুক্ত করা হয়। হ্যাঁ, গামা হল মস্তিষ্কের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি স্টেট। এটা সাধারণ অবস্থা নয়। দীর্ঘদিনের ধ্যানী বা অসাধারণ প্রতিভাধর ব্যক্তিদের মধ্যে এটা দেখা যায়। এটা হলো সেই অবস্থা যখন মস্তিষ্কের বিভিন্ন অংশ একসঙ্গে কাজ করে একটা গভীর সমস্যার সমাধান খুঁজে পায়। তাহলে আমার শেষ প্রশ্নটা শ্রোতাদের জন্য। যদি মেডিটেশন, ভিজুয়ালাইজেশন বা ভ্রামরীর মতো সাধারণ অভ্যাস আমাদের মস্তিষ্কের তরঙ্গকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারে, তাহলে আমাদের সম্ভাবনার আসল সীমাটা কোথায়? আমরা যদি সচেতনভাবে মস্তিষ্কের এই উচ্চতর অবস্থা অর্জনের জন্য কাজ করি, তাহলে জিনিয়াস, ফ্লো বা গভীর অন্তর্দৃষ্টির মতো অবস্থাগুলো কি আর বিরল ঘটনা থাকবে, নাকি এগুলো প্রশিক্ষণের মাধ্যমে অর্জনযোগ্য দক্ষতায় পরিণত হবে? ভাবার বিষয়।